রোড থেকে। তারা ওকে দেখে বলছে, এই এখানে দাঁড়িয়ে আছিস কেন ভাই, কি ব্যাপার? মানে ওই জায়গাটা যে খারাপ, শুধু ওই ভাই ছাড়া সবাই জানে, আশেপাশের লোক বলো। নমস্কার নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। আজকে না সত্যি বলছি, মনটা প্রচন্ড ভালো, কারণ আজকে যে ঘটনা দুটো আছে খুব ইউনিক। আজকের ঘটনা দুটো তোমাদেরকে শেয়ার করব। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। আজকে বেশি কথা বাড়াবো না, সোজা যাবো ঘটনায়। তোমরা অনেকেই বলে থাকো দিদিভাই ঘটনাটা একটু বড় করো, এত ছোট ভালো লাগে না। তাও আমি তোমাদের 28-30 মিনিটের ঘটনা দিই। আর অনেকেই বলো যে ঘটনাটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি কি করব বলো তো? ঘটনা তো আমি বানানোর কেউ না। এবার ঘটনা যেরকম ভাবে আসে পুরো ঘটনাটাই অনেকে বলে দিদিভাই পুরো ঘটনাটা শেয়ার করবেন। তো সেরকমই তো আমাকে ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরতে হয়। তো সেরকম ভাবেই কিন্তু ঘটনাগুলো আমি শেয়ার করি। তো চলো এবার সোজা যাব আমাদের প্রথম ঘটনায়। আর হ্যাঁ, বলে রাখি আজকে কিন্তু আমাদের ঘটনায় একটি ফুটেজ আছে। হ্যাঁ, একটি ফুটেজ রয়েছে। তো চলো ঘটনাটা শুরু করি। আশা করি তোমাদের প্রথম ঘটনাটা আমি বলবো। আমাকে আজকে ঘটনাটা আলপনা পাঠায়, আলপনা দাস বলে যে বোন, আমাদের বাড়িতে এমন একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা আমি বলবো না যে আজকে থেকে ঘটছে, এই ঘটনাটার উৎস হয়তো বহু বছর আগে। কারণ এবার আমি সেটা ডিটেলসে বলবো। আমাদেরকে আলপনা দিদিভাই বলেন যে আমি, আমার বাবা, আমার মা, আমার বিয়ের পর আমার হাজবেন্ড একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। তো শ্বশুর বাড়িতে অশান্তি ঝামেলা, স্বামী মারা যাওয়ার পর যেটা প্রায়শই হয়ে থাকে। তো সেরকম ভাবেই আমার সাথে প্রত্যেক দিন আমার শ্বশুর বাড়িতে শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার যা, সবাই মিলে আমাকে প্রত্যেক দিন মানসিক অত্যাচার করতো। প্রত্যেক দিন এত অশান্তি না সইতে পেরে আমি চলে আসি আমার মা বাবার কাছে। আমার মা আমার বাবা আমাকে এক কথাই কিন্তু তারা বলেন যে তুই বাড়িতে থাক, আর শ্বশুর বাড়ি যেতে হবে না। কারণ স্বামী যখন নেই, আর যেখানে শ্বশুর শাশুড়ি এরকম ভাবে প্রত্যেক দিন ঝামেলা অশান্তি এরকম অত্যাচার করছে, তুই থাক বাবা, আমাদের তো তুই একটাই সম্বল, তুই থাক। তখন আমি আমার বাবা মায়ের বাড়িতে থাকতে শুরু করি। প্রথম বলি, আমরা কিন্তু ভাড়া থাকতাম হচ্ছে উত্তর 24 পরগনায় শ্যামনগরে। তারপর শ্যামনগরে যখন ভাড়া থাকতাম তখন আমার বাবা, যেহেতু উনি কিন্তু পুলিশে সার্ভিস করতেন, একটা সময় রিটায়ার্ড হয়ে যাওয়ার পর উনি পুরো বাড়িতেই থাকতেন। রিটায়ার্ডের যে টাকাটা উনি পেতেন ওই দিয়ে, আর কিছু টাকা আমাদের যেটা ফিক্সড ডিপোজিট করা ছিল ওখান থেকে কিছু টাকা আসতো, যেটা মাসে ওই সুদ আর কি, সব নিয়ে আমার বাবা মায়ের কিন্তু মোটামুটি চলে যেত। তো আমার বাবা বলল যে একটা ফিক্সড ডিপোজিট করা ছিল। বাবার যখন চাকরিতে জয়েনিং করে তারপরে আমার বাবার যে ঠাকুরদা ছিলেন উনি কিছু টাকা আমার বাবার নামে ডিপোজিট করেছিলেন, একটা মোটা অ্যামাউন্ট। তো আমার বাবা বলল যে আলপনা, ওই টাকাটা যে আমি তুলবো, ওটা উইথড্র করার পর টাকাটা দেখ সংসারে লাগালে পারে টাকাটা কিন্তু চোখে দেখতে পারবো না, আস্তে আস্তে এটা ওটা পূরণ করতে করতে টাকাটা শেষ হয়ে যাবে। ওর থেকে ভালো একটা বাড়ির খোঁজ কর, একটা ছোটখাটো হলেও যদি নিজের বাড়ি হয় তাহলে পরে আমার মনে হয় আমরা ডাল ভাত খেয়েও আমাদের জীবনটা কাটাতে পারবো। আর সব থেকে বড় কথা, আমরা যদি স্বামী স্ত্রী দুজন থাকতাম তাহলে হয়তো ভাড়া বাড়িতেই কাটিয়ে দিতাম, যদি তোর শ্বশুর বাড়িটা ঠিক হতো, তুই শ্বশুর বাড়িতে থাকতিস। এখন যেহেতু তুই আমাদের বাড়িতে আছিস, তোর তো কমসে কম থাকার জন্য একটা বাসস্থান করে যেতে হবে। তার জন্য একটা বাড়ির খোঁজ কর। আমিও দেখছি কিছু ব্রোকারকে বলি, এখন তো সবই ব্রোকার ছাড়া হয় না, ওদেরকে বললে হয়তো একটু সস্তায় ভালো বাড়ি পেয়ে যাব। তো এরকম ভাবেই শুরু হলো আমাদের বাড়ি খোঁজা। খুঁজতে খুঁজতে নানা রকম জায়গায় বাড়ির আমাদের সন্ধান আসে। বাবা, আমি, মা, কখনো আমি বাবা, কখনো আমি একা দেখতে যাই। তো কোনো মতে কোনো না কোনো কারণে বাড়ির রাস্তা, কোনো না কোনো কারণে বাড়ির বাস্তু ঠিক নেই, এরকম করে করে আমাদের অনেকগুলো বাড়ি প্রায় দেখতে দেখতে 2 বছর চলে যায়। তো আমার বাবা বলল টাকাটা আমি আর রাখতে চাই না,
যেরম করে হোক একটা বাড়ি আমাদের নিতেই হবে। এইবার আমাদের আলপনা দিদিভাই বলে, যেন সোনা বোন, আমার বাবার একটা না মাথায় বলে না ভূত চাপা, ঠিক ভূত চেপে গেল, বাবা বাড়ি কিনেই ছাড়বে 2 মাসের মধ্যে। তো মা বলল, দেখো বাড়ি তো কখনো বললে আলু পেঁয়াজ না, বাজারে গেলে ব্যাগ ভরে কিনে নিয়ে চলে আসলে, এটা কখনোই হয় না। তুমি বাড়ি কিনবে, একটা বাড়ি এত টাকা তার পেছনে তুমি লাগাবে, তো বাড়িটা তো তোমার দেখে কিনতে হবে। তো আমার বাবা বলল যে হ্যাঁ, 2 বছর ধরে দেখলাম তো তোমার মেয়ে, তুমি কি করলে, এবার 2 মাস আমাকে দাও। তো যাই হোক, এরকম করে বাবা বাড়িতে ঝামেলা অশান্তি করলো, আমরা চুপচাপ হয়ে গেলাম। আমরা জানি 2 মাসের মধ্যে বাড়ি কি কখনো হয় নাকি, এটা সম্ভব? একটা বাড়ি 2 মাসের মধ্যে দেখলো, নেওয়া হয়ে গেল, এটা কখনোই না। 2 বছরে যেখানে আমি পূরণ করতে পারিনি, বাড়ি পছন্দই করতে পারিনি। যাই হোক, এবার আমার বাবা যেহেতু উনি পুলিশে সার্ভিস করতেন, তো ওই সময় আমার বাবার কিন্তু 65 বছর বয়স, যখন এর ঘটনাটা বলছি। তো 65 বছর বয়স আমার কাছে বা আমাদের পরিবার বা আমার বাবার কাছে কোনো রকম বয়সের কিন্তু ওইটা ম্যাটার করতো না। আমার বাবাকে দেখলে কেউ 65 বছর বলবেন না। তো আমার বাবা সকালবেলা প্রায় বাজারে যেতেন উনি। তো সকালবেলা ওরকমই একদিন বাজারে বেরোলেন, বেরিয়ে বাড়ি আসলেন। বর্ষাকাল ছিল, বেশ বৃষ্টি বৃষ্টি পড়ছে, বাইরে একটা মেঘলা ওয়েদার, প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে। বাবা দেখলাম একটা বড় ইলিশ মাছ এনেছে। তো বাবা যেহেতু উনি আগাগোড়াই খুব খাওয়া দাওয়া পছন্দ করেন, বাড়িতে আমাদের কোনো দিন বলতে পারবো না নিরামিষ রান্না হয়, সত্যি কথা। তো আমার বাবা দেখলাম বড় একটা ইলিশ মাছ বাজার থেকে এনে হাজির হয়েছে, আর মুখটা বাবার দেখলাম খুব খুশি। তো বাবাকে বললাম, কি গো বাবা, আজকে এত আনন্দ আনন্দ লাগছে, কোনো খবর আছে নাকি তোমার বাড়ির? কেন বাড়ি নিয়ে সবসময় যেদিন আমাদের বাড়িতে আলোচনা হতো। তখন বাবা বলল, হ্যাঁ, একটা বাড়ির খবর তো করে আসলাম, ওই বাড়িটাই তো দেখতে যাব আজকে দুপুরবেলা, তুই কিন্তু যাবি? আমি বললাম, না বাবা, এমনি তো বাইরে বর্ষা, তার মধ্যে আমার শরীরটাও ভালো নেই, আমি যাব না, তুমি একা নালে মাকে নিয়ে চলে যাও। তো বলল, ঠিক আছে, তুই ভালো করে মাছটা রান্না কর। তো আমি মাছটাকে ভালো করে রান্না করলাম। দুপুরবেলা দেখলাম ঠিক 2:30 নাগাদ একজন কাকু আসলো। কাকুকে আমার খুব চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারছি না। তখন আমি গিয়ে যখন দরজাটা খুলি, তখন বাবা বলল, এই কাকুটাকে চিনতে পারছিস কে? আমি বললাম, না তো। বলছে, আরে আমাদের মাছ ওলা কাকু, তো যেই কাকুর কাছ থেকে মাছ আনি। আমি বললাম, ও কাকু, আচ্ছা নমস্কার। তো কাকুও কথা বলার পর বাবাকে নিয়ে বেরিয়ে গেল। মা যায়নি বৃষ্টির কারণে, বাবা একা যায়। বাবা পলতার আশেপাশে গঙ্গার ধারে, আমি তোমাদের বলে দিচ্ছি, একটা বাড়ি পছন্দ করে। তো বাবা বাড়ি ফিরে যাওয়ার পর বলল, বাড়ি দেখেছি, পুরো কনফার্ম করে এসছি, ওই বাড়ি আমরা নেব। আগামী মাসে এত তারিখে, একটা তারিখ বলে বাবা, সেই তারিখে ওই বাড়ির মালিক, পুরো বাড়ি কাগজপত্র সব অলরেডি করা রয়েছে, শুধু নাম হবে যার নামে। তো যে মালিক বাড়ির, তারও খুব তাড়াহুড়ো সেই বাড়িটা বিক্রি করার, খুব তাড়াহুড়ো। আর বাড়িটা মানে খুব সস্তায়, মানে কি বলবো, মানে কেউ দেখলে বিশ্বাস করবে না যে এত বড় এত সুন্দর পাকা একটা বাড়ি এত কম দামে কি করে দিতে পারে। তো অনেকে বলছে যে দেখ, তোরা যখন লোককে জানাই, আশেপাশে ভাড়া বাড়ি থাকতাম, তো বলছে ওই বাড়িটা নিস না, কারণ দেখছিস তো এই আস্তে আস্তে কি হচ্ছে, গঙ্গা তো সব আস্তে আস্তে আমাদের এই যে উর্বর জমিগুলো, বাড়ি সবই তো গঙ্গার তলায় তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাঙন হতে হতে। তো ওইখানে নিস না, কারণ একদম গঙ্গার ধারে বাড়িটা, তবে অনেকটা উঁচু কিন্তু গঙ্গার পাড়ে। তো বললো নিস না। তো বাবা বলল, ও যাবে যাবে গঙ্গায়, ওখানে অনেক বাড়ি রয়েছে, তাতে কি হয়েছে, দূর। তো আমার বাবা, মা যখন বারণ করে তখন বললো, দেখো মানুষ কখনো মানুষের ভালো চায় না, ওরা চায় না যে আমি একটা নিজের বাড়ি কিনি আর বাইরে গিয়ে থাকি, ওরা চায় সারা জীবন আমি ভাড়া বাড়িতেই থাকি, আমি ওই বাড়ি কিনবই। আর যদি চলে যায় জলে, তাহলে ভাবো আমার টাকা গঙ্গার জলে চলে গেছে। তো বাবাকে কে বোঝাবে, তো বাবা সেই বাড়িটা কথা মতো কাজ কিনে নিল, বাবা কমপ্লিট করলো। এবার ওই বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর প্রথম দিন রাতের বেলা বলি আমি,
এত বিচ্ছিরিভাবে হাওয়া দিচ্ছে, মানে বর্ষাকাল তো, আর গঙ্গার ধারে প্রচুর হাওয়া, ফ্যান চালাতে আমাদের লাগতো না, কারেন্টের টাকা অনেক সেভ হতো। মানে দিনে বলো, দুপুরে বলো, রাতে বলো, এত হাওয়া দিত। আর আমাদের বাড়িটার আগে কোনো বাড়ি বা কিছু ছিল না যে আমাদের হাওয়া আসতে গঙ্গার হাওয়াটা গার্ড করবে, এরকম কিছু না। মানে একদম গঙ্গার ধারে তো, গঙ্গা দিলে হাওয়া দিলেই পুরো একদম হাওয়াটা গঙ্গার ঢুকতো ঘরের মধ্যে। আর আমাদের বাড়ির একদম বাঁ সাইডে ছিল একটা বড় অশ্বত্থ গাছ। এবার বাড়িটা প্রথম দিন আমি যখন যাই দেখতে, বাবা একদিন নিয়ে গেছিল যখন বাড়িটা নেওয়া হয়নি, তো তখনই আমি বাবাকে বলেছিলাম যে বাবা, বাড়িটা না ঠিক একটা ভালো লাগছে না, তুমি নিও না। কিন্তু আমার বাবা মনস্থির করেই নিয়েছে ওই বাড়িটা নেবে। যাই হোক, এবার বাড়িতে যাওয়ার পর প্রথম রাতের কথা বলি। প্রথম দিন রাতের বেলা বিভৎস হাওয়া দিচ্ছে, বর্ষাকাল তো, বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরঝির ঝিরঝির করে, আর গঙ্গা জলে উত্তাল পাত্তাল করছে, এত হাওয়া, এত গঙ্গায় মানে কি বলবো, ঢেউ। তো আমি বেলকুনি দিয়ে বসে বসে দেখছিলাম, দেখার পর না এমন অবস্থা হয়, বিশ্বাস করবে না, এত হাওয়া চলে না, মাঝে মাঝে যে জানালাগুলো আছে ওপরে, দোতলা ঘর তো, উপরের জানালাগুলো বন্ধ করে দিতে হয়, উপরে ধূপ থাপ করে জিনিস পড়ে যায়, এত হাওয়া দেয় রাতের দিকে। তো সেদিনকে রাতে ওরকম না ধূপ থাপ করে শব্দ হচ্ছে। আমার বাবা বলল যে একটু দেখ তো উপরে গিয়ে, কোনো জানলার মনে হয় ছিটকানি তুই দিসনি, কোনো ছিটকানি খোলা রয়েছে, ওই জন্য এরকম শব্দ হচ্ছে। আমি বললাম না, আমি তো সব লাগিয়ে এসছি। তো আমি সিঁড়ি দিয়ে উঠতে যাব দোতলায়, কারেন্ট অফ হলো, পাওয়ার কাট, আর প্রচন্ড পাওয়ার কাট হতো, মানে লোডশেডিং, রাতভর রাতভর পুরো পাওয়ার কাট হয়ে থাকতো। তো আমি সেই মোমবাতি ধরিয়ে উপরে গেলাম, গিয়ে দেখলাম না, সবই তো বন্ধ, কিন্তু এমন শব্দ হচ্ছে না, মনে হচ্ছে কেউ বড় যে থান ইট হয় না, ইট দিয়ে মনে হচ্ছে ওই উপরে ছাদে, দোতলার ছাদে ইট দিয়ে না কেউ থাপ 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 করে মারছে, ছাদের মধ্যে বাড়ি মারছে, শব্দ হচ্ছে, ঠিক এরকম শব্দ। আমরা কিছু বুঝতেই পারছি না প্রথম দিন রাতে। আমার বাবা বলছে, ও যা হচ্ছে হচ্ছে, ছাড়, চল মশারিটা ভালো করে আমাকে টাঙিয়ে দে, আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি মশারিতে ঢুকে যাই, আর কারেন্ট না আসলেও চলবে, যা হাওয়া আছে ভালোই হয়েছে বাবা, একটু শুই, প্রথম রাত আজকে আমার নতুন বাড়িতে। তো আমি বললাম ঠিক আছে, বাবাকে মশারিটা টাঙিয়ে দিলাম, বাবা শুয়ে পড়লো, আমার মা আমি বসে আছি, আমরা তখনও খাইনি, বাবাকে খাইয়ে দিয়েছি, বাবা শুয়ে পড়ে। মা আমাকে বলছে, জানিস আলপনা, তোর বাবাকে না করেছিলাম, আমার মনে হয় না এই বাড়িতে আমরা বেশি দিন থাকতে পারবো, কারণ তোমাদেরকে একটা কথা বলি মাঝখানে, দর্শক বন্ধু, দেখবে বাড়ির মধ্যে অনেক সময় দেয়ালে না মরচে ধরে, দেখবে ধরো কোনো ভাড়া বাড়ি নিচ্ছ বা কোনো বাড়ি কিনছো, দেখবে, আর যদি তোমাদেরও বাড়িতে হয় নিজস্ব বাড়িতে, যদি দেয়ালের মধ্যে মরচে ধরে, সেটা যত তাড়াতাড়ি পারবে সারিয়ে নেবে, যত তাড়াতাড়ি। মরচে পড়ে অনেক সময় ড্যাম পড়ে যায়, দেখবে দেয়াল ছোটে ছোটে ধুন হয়ে যায়, ধুন হয়ে পড়ে যাচ্ছে, এরকম অনেক জায়গায় হয়, এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সারাবে, এগুলো কিন্তু সারানো খুব দরকার। যেই বাড়িতে এইরকম হয় দেয়ালে, মনে করবে সেই বাড়িতে জিনের বাস শুরু হয়। হ্যাঁ, আজকের ঘটনাটা শোনো। আর এটা তোমরা বাস্তু, মানে বাস্তু শাস্ত্র যেটা আছে, বাস্তু শাস্ত্র, তাতেও কিন্তু এই কথাটা বলা আছে, এটা কিন্তু আমি নিচে থেকে বলছি না, এই জিনিসগুলো একটু নলেজ রাখবে, যেহেতু আমি তোমাদের সত্য ঘটনার উপর বেস করে ঘটনাগুলো শেয়ার করি, তো অনেকের ঘটনা আমাকে নিতে হয়, ঘটনাগুলো আমি রিলেট করতে পারি তখনই যখন আমি বই পড়ি, আমি অনেক বই পড়ি, নালে পারে আমার কিন্তু এই ঘটনা কি সত্যি কে মিথ্যে পাঠাচ্ছে আমি তাহলে রিলেট করতে পারতাম না, আমি বুঝতে পারি। তো যাই হোক, এবার ঘটনায় ফিরি। তো আমার মা তখন বলল, জানিস আমাদের কোণের যে ঘরটা আছে, মানে নিচে তিনখানা ঘর, বললো কোণের যে ঘরটা রয়েছে না, ওই ঘরটা দেয়ালটা এরকম আমার দেখলে না গাটা না ঘিন ঘিন করে, দেয়ালটা দিনে দিনে কিরকম চটে যাচ্ছে। বাড়িটা যার বাড়ি ছিল সে বলেছে বাড়ি আমার নতুন, আমরা কদিন থেকেছি ওখানে, তারপরে আমরা কলকাতায় চলে এসেছি, ওখানে আমরা থাকবো না, তাই বাড়িটা বেছে দিচ্ছি অনেক কম টাকায়। আমার না ওই ঘরের দেয়ালটা দেখলে কেমন একটা লাগে। তো আমি মাকে বললাম
যে হ্যাঁ মা, আমারও না কিরকম ওই কোণের যে ঘরটা, 3 নম্বর ঘর, একদম কোণের দিকে ওই ঘরটা, মানে গেলেই না পুরো ঘরটা না হাঁ হাঁ করে, একদম কিরকম একটা অদ্ভুত ফিল হয় আর গা কাটা কাটা দেয় ওই ঘরটায় গেলে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, একটা নতুন জায়গায় আসলে ওরকম ভয় ভয় লাগে। তারপর সেদিনটা কোনো রকমে আমাদের রাতটুকুনি কাটে। এবার আস্তে আস্তে প্রত্যেক দিন একটা একটা করে আমরা আওয়াজ কোনো রকম ভয় এরকম আমরা পেতাম ওখানে। তো আমার বাবা খোলাসা করে বলতেন না যে হ্যাঁ রে এখানে এরকম কিছু হতে পারে, বা এখানে কোনো রকম স্বাস্থ্য মানে আমরা কিছু ভুল করলাম না তো, বাস্তু টাস্তু কিছু ভুল ছিল না তো, আমরা তো কাউকে অ্যাস্ট্রোলজারও দেখালাম না। তো এইসব আমার বাবা না কোনো সময় বলতো না, কিন্তু মনে মনে অনেক কিছু চিন্তা করতো, সেটা বুঝতে পারতাম। এইবার কদিন তো এরকমভাবে আস্তে 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 চললো। দেন ঠিক 1.5 মাস পর শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা ঘটা। সেটা হচ্ছে রাতের বেলা খুব আমার পেটে ব্যথা, শরীরটা খারাপ। তো আমি ঘরে শুয়ে রয়েছি, মা আমি শুতাম, বাবা একা শুতো। তো মা রাতের বেলা আমাকে বললো একটু গরম জল খা, পেট ব্যথা করছে, একটুখানি গরম জল খা, খেয়ে শো। তো গ্যাস অম্বলের জন্য হতে পারে, গরম জল খা। আমি গরম জল মা দিল, খেলাম, শুয়ে রয়েছি। রাতের বেলা একটা কি বলবো 2-2:30 বাজে। আর আমাদের বাড়িটার আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই, অনেকটা দূরত্বে বাড়ি আছে, ওখানে আবার পরপর পরপর বাড়ি। আমাদের যে বাড়িটা ওইটা শুধু আমাদেরই বাড়ি, গঙ্গার পাড়ে, ওখানে আমাদের আশেপাশে কোনো বাড়ি নেই। তো রাত 2:30টার সময় একটা মহিলা কণ্ঠে গুনগুন করে কিছু গান করার মতো শব্দ শুনছি, কিন্তু কি যে গান করছে, কি ভাষায় করছে, বা গানের যে কি কথা বলছে সেটা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু একটা গুনগুন করে মনে হচ্ছে খুব আস্তে দূর থেকে একটা গানের শব্দ শুনছি। তখন আমি মাকে বললাম, মা একটা কিরকম আওয়াজ আসছে শুনছো? মা বলছে কই না তো। আমি বললাম মা একটু ভালো করে শোনো, কিরকম একটা গানের শব্দ হচ্ছে না। মা বললে এত রাতের বেলা, এখন 2-2:30 বেজে গেছে, কে গান করবে? আর এইদিকে তো কেউ লোকজন আসে না, এত রাতে কে গান করবে? তুই শো, চুপ করে শো তো, পেটে ব্যথা করছে তো, মাথাটাও খারাপ হয়েছে। আমি মাকে বললাম মা একটু শোনো, সত্যি দেখো গুনগুন করে একটা শব্দ করছে। আমার মা বলল হ্যাঁ হতে পারে, ওইদিকে অনেক বাড়ি ঘর আছে তো, হয়তো কোনো গান টান চলছে, এবার গঙ্গার পাড়ে তো বাড়ি, হাওয়া দিচ্ছে, ওইটা ভেসে আসছে। আমি বললাম না মা, তুমি ভুল বলছো, তুমি একটুখানি ভাবো ভালো করে, মনে হচ্ছে আমাদের বাড়ির ঠিক দেয়ালের 4 দেয়ালের পাশ থেকে বাইরে দিয়ে কেউ ঘুরে ঘুরে গান করছে একটা। আমার মা তখন বলছে কি বলছিস রে আলপনা, আমার তো ভয় লাগছে, কে গান করবে রে? তো আমি মাকে বললাম ও যে করছে করছে, শুয়ে পড়ো তো, আমার তো পেটে ব্যথা করছে। তা সাইড হয়ে আমি শুয়ে পড়ি, মাও ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমাবো কি করে, আমার তো পেটে ব্যথা করছে। আমি ঠিক প্রায় ঘন্টাখানিক পর উঠি, উঠি না গানের শব্দটা আরো মনে হচ্ছে জোরে, এমন ভাবে গানের শব্দটা ভেসে আসছে, মনে হচ্ছে ঠিক আমাদের বাড়িতে ঢোকার যে গেটটা রয়েছে, সদর দরজা, ঠিক মনে হচ্ছে ওইখানে কেউ দাঁড়িয়ে গান করছে। আমার না কি মন গেল, আমি সব রাতের বেলা একটু টয়লেট যাবো বলে উঠি, উঠে আমি না আস্তে আস্তে বাইরের দিকটা আসি। বাইরের দিক বলতে একদম গঙ্গার পাড়ে না, আমাদের বাইরের দিক বলতে ভিতরটা অনেক বড় জায়গা রয়েছে, 3টে পরপর ঘর, আর বাইরেটা না পুরো একদম বারান্দা মতো, ঢালা উঠোন যেটা বলে। তো ওখান থেকে গ্রিল দেওয়া রয়েছে, সব গ্রিল কাঁথা। ওই গ্রিলের ওখানটা এসে, আর গ্রিলগুলো অর্ধেক না আমার বাবা কাগজ লাগিয়ে দিয়েছে, কারণ একদম গঙ্গার ধারে তো কাজকর্ম করব, দিনের বেলা তো গঙ্গার পাড় দিয়ে অনেক লোকজন যাতায়াত করে, দেখতে দেখতে যাবে, তারপর খুব হাওয়া দিলে, বৃষ্টির সময় বর্ষাকাল তো হাওয়া ঝড় বৃষ্টি হলে ঢুকবে, তার জন্য কাগজ লাগানো। তো আমি ওই কাগজের ওখানে গিয়ে গ্রিলটা সরিয়ে, কাগজটা সরিয়ে আর কি, গ্রিলের ওখানে গিয়ে আমি দেখছি। আমি যখন দেখছি বিশ্বাস করবে না, মানে আমার বলার আগে আমার গা ভার হয়ে যাচ্ছে, কি বলবো। একটা সাদা শাড়ি পরা 6 ফুট হাইটের একজন মহিলা, যার চুলগুলো একদম হাঁটু পর্যন্ত, সেই মহিলাটি গঙ্গার ওই পাড় থেকে, একদম গঙ্গার পাড় থেকে আমাদের বাড়ির সোজা যে রাস্তাটা আছে গঙ্গার রাস্তা, ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, চুলগুলো বিভৎস হাওয়ায় উড়ছে, সাদা রঙের পুরো থান শাড়ি পরা ওই মহিলাটি
গুনগুন করে গান করছে ওই মহিলাটি, ও কিন্তু কোনো দিকে তাকাচ্ছে না। আমি না দেখা মাত্র আমার না সারা শরীর ভার হয়ে গেল, আমি কি দেখছি। আমি না দৌড়ে যাই, গিয়ে আমি বললাম, ও মা উঠো, মা চলো কে গান করছে দেখাবো তোমায়। আমার মা উঠে বলছে কে গান করছে, আমি যে চলো তুমি চলো। মাকে টানতে টানতে আনি, মা বলছে দাঁড়াস পড়ে যাবো তো। তারপর কোনো রকমে এনে মাও কিন্তু দেখতে পায়। মা দেখে না মায়ের বুকে ব্যথা আরম্ভ হয়ে গেছে। মা বলছে কাকে দেখছি রে, এ তো কোনো মেয়ে না রে, এ তো ভূতের কাণ্ড, এখানে তো কোনো রকম ভূত পেতের বাস, এই জন্যই যাদের বাড়ি তারা বিক্রি করে দিয়েছে। তো দর্শক বন্ধু, ঘটনাটা শুনে হয়তো তোমাদের মনে হবে যে কোনো ফিল্মি কাহিনী, কিন্তু না, এটা বাস্তব কাহিনী, এটা কোনো ফিল্মই না। কেন অনেকেই তোমরা আছো, অনেকেই কমেন্টস করবে যে বাবা এ তো হিন্দি বাংলা বইতে হয় না, এটা বাস্তবেও রিলেট করে। তো তখন আমাদের যে দিদিভাই ঘটনাটা বলে, আলপনা দিদিভাই মায়ের বুকে প্রচন্ড ব্যথা ওঠে, মা ওখানেই বসে পড়ে। মানে ওই যে দৃশ্য দেখার মতো না। আমাদের আলপনা দিদিভাই বলে আমি তখনও পর্যন্ত কিন্তু দেখছি দাঁড়িয়ে। ও মানে ওই যে গেল আর কিন্তু ফিরে এলো না, জানি না তারপরে কিন্তু গানের আওয়াজও শুনিনি। কিন্তু যাই হোক, সেই দিনের মতো ভাবলাম হয়তো আর হবে না। কিন্তু আবারও ঠিক 2-3 দিন পর থেকে রাতের বেলা 2:30-3টের দিকে ওরকম গুনগুন করে গানের শব্দ শোনা যেত, ওরকম শব্দ শোনা যেত। তারপর বাবাকে একদিন সবকিছু জানাই। আমার বাবা বললো রাতের বেলা যখনই তোরা এইসব দেখবি আমাকে ডাকবি। সেরকম ভাবে আমার বাবাকে রাতের বেলা ডাকি, আমার বাবাও কিন্তু দেখে। আমার বাবা যেহেতু পুলিশে কাজ করতেন, তো ওনার সাহসটা অত্যাধিক বেশি। আমার বাবা বললো যে গ্রিলটা খোল, গেটটা খোল, আমি বাইরে গিয়ে দেখবো যে ওটা কে। আমি বললাম বাবা দোহাই তুমি যেও না, তুমি ভালো করে বুঝতে পারছো যেটা কোনো মানুষ না, তুমি যেও না। তারপর কি বলবো, আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে, জানি না কেন। বাবা ওর পরের দিন দিয়ে আমার বাবা বাজার দোকান যে নিজে হাতে সব করতো, সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে, আমি করতাম। আমার বাবা 6 মাস ভোগে, তারপর কিন্তু ওই বাড়িতে আমার বাবা মারা যায়। মারা যাওয়ার সাথে সাথে মানে বোকারদের বলি, তারপর ওই বাড়ি আমরা কিন্তু আরো 1 বছর লেগে যায় বিক্রি করতে। অনেক কম টাকায় কিনেছিলাম তো, যে দৈনিক আমরা ওখানে প্রায় ছিলাম 1.5 বছরের ওপরে, অনেক কিছু দেখেছি, অনেক কিছু সহ্য করেছি। তো আমরা সেই বাড়িটা কম দামে বিক্রি করে দিই, দিয়ে ওই বাড়ি আমরা এখন হালি শহরে আছি। ভাবো দর্শক বন্ধু, তোমরা ভাবো যে আমরা কি কি না এই পৃথিবীতে শুনতে পাই দেখতে পাই। ভাবো, সস্তায় একটা বাড়ি কেনার মাসুল তার বাবার প্রাণটা গেল, এটাই দিতে হলো। আর বাবার, আমাদের দিদিভাই আলপনা দিদিভাই বলে আমার বাবার যে কি হয়েছিল, ডাক্তার কবিরাজ তো আমার বাবা কোনো মতে বিশ্বাস করতেন না, উনি করবেন না, কারণ বলে এইসব আমি বিশ্বাস করি না। তবুও আমার মা, আমি লুকিয়ে লুকিয়ে ডাক্তারের কাছে রিপোর্ট করতে যাচ্ছি বলে তবুও অনেক কিছু করিয়েছি। কিন্তু আমার বাবার যে অ্যাকচুয়ালিও কি হয়েছিল কেউ ধরতে পারিনি। কিন্তু আমার বাবা খুব আতঙ্ক আর ভয় ভয় থাকতো, খুব ভয় ভয়, রাতের বেলা চিৎকার করতো। আমরা বুঝতেই পেরেছিলাম যে বাবার মধ্যে এমন কিছু একটা ধরে নিয়েছে, বাবাকে আর বাঁচানো যাবে না। সত্যি বাবাকে আর বাঁচানো গেল না। তো দর্শক বন্ধু, প্রথম ঘটনাটা তোমাদের কেমন লাগলো? দ্বিতীয় ঘটনাটা যে তোমাদের শোনাবো, এই ঘটনাটা কিন্তু আমাদের ভিডিও ফুটেজ আছে। আর এই ঘটনাটা বড় অদ্ভুত, একদম ইউনিক ঘটনা। শোনো, তোমাদের বলছি। এই ঘটনাটা আমাদের পাড়ায় হচ্ছে একজন টোটো চালক ভাই। হ্যাঁ, ভাইটি একদম, আমি একটু শুরু থেকে বলবো, ঘটনাটা একটু বড় হতে পারে কিন্তু আমি বেশি টানবো না, যতটা পারবো একটু কেটেই বলবো। ঘটনাটা ভাই বলে দিদি ভাই আমার এই যে আমার সাথে ঘটনাটা ঘটে, আমি সত্যি কথা বলতে বাস্তবের সাথে একদমই অ্যাটাচ ছিলাম না, আমি বাস্তবটা জানতামই না যেরকম হয়। আর অল্প বয়সের একটা ছেলে বলে আমি বিয়ে করি, প্রায় 7 মাস হচ্ছে। আর বেশি বয়স না, আমার বউরও বেশি বয়স না। আমার বাড়ি থেকে আমার মা বাবা কোনো মতেই মানছিল না। তখন কিন্তু সবে আমি স্কুল ফাইনাল দিয়েছি, দেওয়ার পর আমি বিয়ে করিনি। তাহলে বুঝতে পারছো আমার বয়সটা কতটা হতে পারে। তারপর আমি ওকে ভালোবাসতাম, বাড়িতে নিয়ে চলে আসি। আমার মা বাবা কোনো মতে মানবে না। যাই হোক, পাড়ার লোক অনেক করে মা বাবাকে বলাতে মা বাবা মেনে নেয়। আর আমার বউও কিন্তু আমারই মতো খুব বাচ্চা।
এইবার কাজ নেই বাজ নেই, বাবা মা মেনে নিলেও কিন্তু আমার বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে ডেকে বলল যে রানা, আমার নাম রানা হালদার, আমি নামটাও বলতে বলেছে, বলে দিলাম। বলল যে রানা দেখ, বিয়ে করেছিস, আমরা রাজিও ছিলাম না, আমাদের কোনো সহমত ছিল না, নিজের স্বইচ্ছায় তুই বিয়ে করেছিস, পাড়ার লোক এত করে আমাদের বুঝিয়েছে, যার কারণে বাচ্চা মেয়েটার মুখ দেখে, তোর মুখ দেখে তোদেরকে ফিরিয়ে দিইনি। কোথায় যাবি, কি করবি, কাজ বাজ তো কিছু করিস না, কিন্তু এবার আমাদের সংসার কোনো রকমের কষ্টের মধ্যে চলছিল, তুই ভালো করে জানিস, তুই বাড়ির ছেলে, একটা বাইরের মেয়েকে এনেছিস, এখন যে আমার বাড়ির বৌমা, এখন তোকে কাজ করতে হবে, এবার তুই কি কাজ করবি সেটা তোর ব্যাপার, তোকে 1 সপ্তাহের মধ্যে কাজ খুঁজতে হবে, কারণ আমার এত সামর্থ্য নেই যে আমি বসিয়ে বসিয়ে সবাইকে খাওয়াতে পারবো। তখন আমাদের রানা ভাই বলে, দিদি ভাই, আমাদের পশ্চিমবঙ্গে কাজ বলতে প্রথমেই বোঝায় যেটা, সেটা হচ্ছে নয় ছোটোখাটো কোনো ব্যবসা, নয় টোটো চালাও, নালে গাড়ি চালাতে পারলে গাড়ি চালাও, অটো চালাও, এইসব ছাড়া হাতের নাগালে হট করে কাজ পাওয়া যায় না। তো যেহেতু আমি বাইক, টোটো, অটো এগুলো আগেই চালাতে পারতাম, বন্ধুদের শিখেছিলাম গাড়ি দিয়ে, তো আমি আমাদের ওখানে অটো আর টোটো স্ট্যান্ড রয়েছে পাশাপাশি, অটো স্ট্যান্ডেও গিয়ে বলি আর টোটো স্ট্যান্ডে গিয়েও বলি। তো সবাই বললো, নতুন বিয়ে করেছিস, এখন গাড়ি চালাতে চলে এসেছিস, সংসারের টান বুঝতে পারছিস, বল। তো যে যা বলার বললো। আমি সবাইকে হাত জোর করে বললাম যে দাদা, তোমরা তো বড় দাদার মতো আমার, ছোট ভাই, আমাকে একটা তোমরা গাড়ি ঠিক করে দাও, যাতে আমি গাড়ি চালিয়ে মানে আমার সংসারটা চালাতে পারি, বাবা মাকে কিছু টাকা দিতে পারি, নতুন বউ বুঝতেই পারছো। তো তারা বলল যে চিন্তা করিস না, যা, তোর মোবাইল নাম্বারটা দে, আমরা গাড়ি পেলে তোকে ফোন করব, চলে আসবি। তো যেদিন নাম্বার দিয়ে আসি, পরের দিনকেই আমাকে টোটো, ওখান থেকে টোটো স্ট্যান্ডের এক দাদা ফোন করে বলল, একটা টোটো আছে, 1 সপ্তাহ চালাতে হবে, চালাবি? তো বললাম যে হ্যাঁ চালাবো। বললে এক্ষুনি আয়। চলে গেলাম টোটো চালাতে প্রথম দিন। এবার ঘটনায় যাই, টোটো নিয়ে সন্ধেবেলা বসে রয়েছি, সারাটা দিন টুকটাক টুকটাক করে চলে যায়। সেদিনকে বাজার একদমই নেই, ভাড়া খুব খারাপ, সেরকম টাকা পয়সা হয়নি, জানি না আমি নতুন বলেও হতে পারে, সেরকম আমি ভাড়া খাটতে পারিনি। বসে রয়েছি, সন্ধেবেলা একজন আমার কাছে আসলো, আমরা লাইন দিয়ে অনেক টোটোওয়ালা দাদা ভাইরা বসে আছি, আমার কাছে আসে, এসে আমাকে বলল, ভাই একটা রিজার্ভ যাবে? আমি বললাম হ্যাঁ যাব। তখন বলল, দেখো ভাই, তোমাকে ওখানে 8 ঘন্টা বসতে হবে, আর কিছু পেটি আমরা 2-3টে তুলবো তোমার টোটোর পেছনে, তোমাকে একটু হাতে লাগাতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে, নাহলে 8 ঘন্টার জায়গায় 1 ঘন্টা হয়ে যাবে, কত নেবে? তা আমি নতুন, আমি তো জানি না রিজার্ভে কত কি, আর সেই জায়গাও আমি চিনি না। তা আমি তখন বললাম যে কত দূর? বললো এই তো সামনে। তা আমি বললাম যে না, আমি না যাবো না, কারণ আমি প্রথম দিন তো, আমার একটা কিরকম কিরকম লাগছে। তো আমি পাশে যে দাদাগুলো দাঁড়িয়ে, ওদের কাছে গেলাম, গিয়ে বললাম যে দাদা, এরকম একটা রিজার্ভ এসছে, তোমরা যাবে? তোমরা গেলে যাও। তো আমি তাদেরকে বললাম যে তোমরা কি যাবে? তো আমাকে ওই টোটোওয়ালা যে দাদাগুলো ছিল, তারা বললো যে না না, আমরা যাব না, তুই চলে যা। তা আমি তখন ওদেরকে কানে কানে বললাম যে ঠিক আছে, কত দূর আর কত টাকা বলবো? বললো 500 টাকা বল, আর এখান থেকে বেশি দূর না, তবে খুব সাবধান। আমি বললাম কেন? বললো না, ওইদিকে ভালো না জায়গাটা, এখন দেখ 6:30 বাজে, তো যত তাড়াতাড়ি কাজটা করে মিটিয়ে চলে আয়, ওই দিকটা ভালো না, আমাদের 1000 টাকা দিলেও যাবো না, তোর ভাড়া হয়নি তো প্রথম দিন, যা, নতুন বিয়ে করেছিস, তোকে সাবধান করে দিলাম, তাড়াতাড়ি ফিরে আসবি। তো আমি সেরকম, আমি প্রথম দিন ভাবলাম যাক, 500 টাকা ভাড়া পেয়ে গেলাম, আমার তো বিশাল ব্যাপার। তো আমি নিয়ে চলে যাই। এইবার ঘটনাটা বলবো, ফুটেজটাও দেখাবো তোমাদের। আমি ওখানে যাওয়ার পর ওই দাদাকে জিজ্ঞাসা করি যে রিজার্ভটা করে। আমি বললাম দাদা, এই জায়গাটা কোথায়, এত বিচ্ছিরি আষ্টি গন্ধ বেরোচ্ছে? বললে এটা একটা মাছের ফ্যাক্টরি। আমি বললাম মাছের ফ্যাক্টরি মানে? বলছে হ্যাঁ, এখানে চিংড়ি মাছ, বিশেষত চিংড়ি মাছ, ইলিশ মাছ, কিছু সামুদ্রিক মাছ, এগুলো প্যাকেজিং হয়। আমি বললাম ও। তা আমাকে বললো যে ভাই, তুমি এখানে বসো, বিশাল বড় এরিয়া, বিশাল বড় পাঁচিল দিয়ে পুরো সাদা দেয়াল করে ঘেরা, আর ভিতরে হচ্ছে ফ্যাক্টরিটা। তো বললো যে তুমি এখানে বসো, আমি কিছু পেটি তুলবো,
আমি আসছি। দুজন আসলো পেটি নিয়ে, তাড়াতাড়ি পেটিগুলো তুললো। তোলার পর ওখান থেকে বেরোবো যখন, তখন আমাকে বললো, ভাই আমি এই পেটিগুলো এই সামনে এক জায়গায় দিতে যাচ্ছি দোকানে, সকালবেলা ওখান থেকে মালটা অন্য জায়গায় যাবে, তুমি আমাকে একটু এখানে এনে দেবে। আমি তখন বললাম, কেন, আপনার সাথে তো আমার এই কথা হয়নি, আমি আপনাকে এনে দেবো। বললো, ঠিক আছে, তোমাকে আমি 100 টাকা বেশি দেবো, চলো। তো আমি টাকার জন্য প্রথম দিন আমার তো খুব মনে আনন্দ যে 500 টাকা, আবার 100 টাকা, 600 টাকা। আমি বললাম ঠিক আছে। তো আমি খুব কাছে, ওই টোটো চালিয়ে 10 মিনিট 15 মিনিট লেগেছে, গেলাম ওই পেটি দুটো নামালাম, ওখানে আসতেই ওই যে লোকটা আমাকে সাথে সাথে নেবেই 100 টাকা দেয়, দিয়ে বললে, নাও ভাই গাড়িটা ঘুরিয়ে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও, আমি চলে যাচ্ছি ভেতরে। আমি তখন বললাম, ও কাকা এরকম করে বলছেন কেন, আমি তো চলেই যাব। বললো, না তুমি জানো না বলে এসছো, এখানে কোনো অটো বা টোটো আসে না। এই জায়গাটা হচ্ছে খুব খারাপ জায়গা। আমরা যারা ভিতরে সারা রাত প্যাকেজিং করি, মাছ বাইরে বাইরে বিদেশে রপ্তানি হয়, আমরা কেউ খুব দরকার ছাড়া 2জন 3জন দল ছাড়া বাইরে বেরোই না। তো তোমাকে একা রয়েছো তো, তাই বলছি তুমি গাড়িটা ঘুরিয়ে নাও। কথা বলতে বলতে আমি ছুটে ভিতরে চলে যাব, তুমিও গাড়ি নিয়ে চলে যাবে। মানে ওই যে এরিয়াটা, ওইটা হচ্ছে একদম হাইওয়ে পরে, তারপরে পাশে হচ্ছে ফাঁকা একটা বিশাল বড় মাঠ। ওই মাঠ ধরে অনেকটা যেতে হবে, দূর থেকে দেখা যায় ওই হচ্ছে মাছ যেখানে প্যাকেট হয় সেই ফ্যাক্টরিটা, তো দূর থেকে দেখা যায়। ওইখানে তোমাকে অতটা যেতে হবে, তারপর ভিতরে ফ্যাক্টরির যে এরিয়া বিশাল বড়, মানে হেঁটে না 3-4 ঘন্টা লেগে যাবে, এত বড় একটা বিশাল ফ্যাক্টরি। তো ওইখানে নেমে যাওয়ার পর ওখান থেকে আমাকে অতটা রাস্তা এসে তারপর রোডে উঠতে হবে, হাই রোডে। তো আমাকে বলতে আমি সাথে সাথে গাড়িটা ঘুরিয়ে নিই। উনি দেখলাম ফোনটা বের করলো, ফোন বের করে ফোনটা মানে কিছু একটা খুঁজছিল, মানে কোনো কাউকে ফোন করবে কি জানি না, ফোনটা কিছু খুঁজতে খুঁজতে উনি দৌড়াতে দৌড়াতে না চলে গেল। আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে আমি লুকিংয়ে ওনাকেই দেখছি। আমি গাড়ি নিয়ে আসছি, ভাঙাচোরা তো, ওই রাস্তাটা ভাঙাচোরা, তারপর তো হাইওয়েতে উঠবো, আসছি আমি ওনাকে না লুকিংয়ে দেখছি, উনি তখন দৌড়ে দৌড়ে ভিতরে চলে গেল। কি বলবো, আমার এমন সেদিন মরণের কপাল, আমি লোকটা ঢুকলো, আমার গাড়িটা বন্ধ হয়ে গেল, গাড়ি ওখানে বন্ধ। আর আমি যেই গাড়ি চলছিল, লোকটা ছিল মানে একটা অন্যরকম, আর যেই গাড়িটা বন্ধ হয়ে গেল, পুরো ফাঁকা শ্মশান ভূমি, পুরো নিস্তব্ধ, কুচকুচ করছে অন্ধকার, ওখানে একটাও লাইট নেই, যত লাইট হচ্ছে সব ফ্যাক্টরির সামনে। ওই যে ফ্যাক্টরির রাস্তাটা হাইওয়ে ছেড়ে রাস্তা নেমে গেছে, ওই রাস্তায় তো কমসে কম ফ্যাক্টরির কটা লাইট দেওয়া দরকার, একটা লাইট নেই, ঘুটঘুটে অন্ধকার। আমি গাড়ির মধ্যে ওরকম গাড়ির সামনে লাইটটা অন করে বসে রয়েছি, কি করব কি করব। তারপর আমি ওখানে বসে থাকতে থাকতে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি গাড়িটাকে না ওখান থেকে ধরে গাড়িটাকে টানছি, মানে আমি নেমে ভাবছি কোনো রকমে যদি ঠেলে ঠেলে আমি হাই রোড পর্যন্ত নিয়ে যেতে পারি, কারণ এখানে তো কাউকে পাবো না, কেউ নেই ওখানে, ওখানে বাড়ি ঘরই তো নেই, লোকজন কোথা দিয়ে আসবে, মাঠের ওপর তো ওই ফ্যাক্টরিটা। আমি ভাবলাম কোনো রকমের টেনে টেনে যদি আমি নিয়ে যাই, টেনে, তাহলে পারে হাই রোডে তো অনেক গাড়ি যাচ্ছে, অটো বাইক টোটো বাস সবই চলছে, ওখানে কাউকে না কাউকে দেখবো, বলবো ভাই তুই আমাকে সাহায্য কর, ঠেলে ঠেলে যাই হোক, সামনে দোকান আছে হাই রোডে, কোথাও নিয়ে যাব। তো আমি তখন নেবে, মানে কি বলবো, গাড়িতে টানছি, গাড়ির পেছনে সমানে মনে হচ্ছে গাড়ির যে হুড থাকে না, টোটোর যে পেছনে হুডটা থাকে উপরে, গাড়ির হুডের মধ্যে এত জোরে জোরে চড় মারছে, মানে কি বলবো, মানে এই দিক থেকে কেউ মারছে, এই দিক থেকে কেউ মারছে, মানে আমি বলছি গাড়ির মধ্যে এরকম শব্দ হচ্ছে কেন, আমি পরিষ্কার বুঝতে পারছি, আমি তো গাড়ি টেনে নিয়ে আসছি, আমি লোহা তো ছাড়ছি না, আমি টানতে টানতে আছি গাড়ির মধ্যে, মানে এই দিক দিয়ে ওই দিক দিয়ে মনে হচ্ছে কেউ চড় মারলে যেরকম হয় না গাড়ির মধ্যে, ঠিক ওরকম শব্দ হচ্ছে। আমি কোনো রকম, মানে আমি গাড়ি যে টানছি, আমার গাড়ি এত ভার হয়ে গেছে, আর আমার গাড়ি টানার মতো কোনো গায়ে জোরও নেই, আমি এত ভয়তে ওখানে কাবু হয়ে গেছি। যাই হোক আমি গাড়িটা কিছুটা টেনে আনার পর আমার মাথায় বুদ্ধি আসলো যে আমি এখান থেকে গাড়িটা রেখে হাই রোডে যাই, ওখান থেকে কাউকে নিয়ে আমি আসি, কারণ আমার সাহস ওখানে জবাব দিয়ে দিয়েছে,
আমার দ্বারা আর হবে না। আমি গাড়ি রেখে ছুটতে ছুটতে মোবাইলটা পুরো ওখানে আমি ভিডিও করতে থাকি ওই জায়গাটা। কারণ আমি ভিডিও করেছি এই কারণে, যদি কোনো রকম আমার সাথে এরকম কিছু ঘটে, আমার যদি কিছু হয়েও যায়, যাতে আমার ওই ভিডিওটা দেখে যেন কেউ বুঝতে পারে যে আমি এখানে ছিলাম বা আমার সাথে এরকম কিছু হয়েছে, যদি আমি ভিডিওতে কিছু দেখতে পারি, যার জন্য আমি ওখানে সাথে সাথে ভিডিও করছিলাম। এখন আমরা সবাই জানি কিছু হলেই আমরা আগেই কিন্তু সোশ্যাল মিডিয়া এতটাই অ্যাক্টিভ, আমরা কিন্তু ভিডিওটা অন করে দিই। তো ভাই আমাদের সেটাই করেছে, আর সেই ফুটেজটা কিন্তু আমাকে পাঠিয়েছে। ভাই তখন রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে, যখন প্রায় 1 ঘন্টা পর দুজন ওখান থেকে সাইকেল নিয়ে যাচ্ছে রোড থেকে, তারা ওকে দেখে বলছে, এই এখানে দাঁড়িয়ে আছিস কেন ভাই, কি ব্যাপার? মানে ওই জায়গাটা যে খারাপ, শুধু ওই ভাই ছাড়া সবাই জানে, আশেপাশের লোক বলো, টোটোওয়ালারা, অটোওয়ালারা, সবাই জানে, সবাই। তো তখন ওই ভাই বলে, তখন বলছে, তুই মরতে এসেছিস ভাই, টাকার এত লোভ, নতুন বিয়ে করেছিস, বউ তো বিধবা হয়ে যাবে রে, হ্যাঁ চল, আর কোনো দিন এখানে ভাড়া আসবি না। তারপর সেই ভাইকে ওই টোটো সহকারে কোনো রকমের রাস্তায় তুলে দেয়। রাস্তায় যখন তুলে দেয় না, ভাই বলে, আমার টোটো আপনি স্টার্ট হয়ে গেল, চেষ্টা করলাম একবারে স্টার্ট হয়ে গেল, জানি না ওখানে কি হয়েছিল, এত ভার হয়ে গেছিল, আর গাড়ির মধ্যে মানে শুধু কে যেন মারছে ধুমধাম ধুমধাম করে গাড়ির মধ্যে, কিন্তু অদৃশ্য, কাউকে দেখতে পাচ্ছি না। দেখবোই বা কি, ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে। প্রথমে মোবাইলে টর্চ জ্বালিয়েছি, দিয়ে তারপরে ওখানে আমি যাতে কিছু না হয়ে যায় তার জন্য কোনো রকমে অন্ধকারে আমি যখন গাড়িটা নিয়ে যখন বেরিয়ে আসছি দূর থেকে, আমি ওখানে ফুটেজটা তুলি। তো এবার তোমরা ফুটেজটা দেখো, খুবই ছোট ভাই ফুটেজটা তোলে, দেখো। তো দেখলে দর্শক বন্ধুরা তোমরা ফুটেজটা, ভাই কিন্তু সেরকম ভাবে এতটা ভয়তে ছিল। ভাই দেখছো গাড়ি যখন চালাচ্ছে কতটা হাত কাঁপছে। ভাই বলে, আমার মানে সেদিনকে মনে হচ্ছিল আমার শেষ দিন, মানে আমার না পুরো বুক ফেটে আমার যে ভিতরে যে মানে আত্মা, সেটা সেদিন বেরিয়ে গেছিল। ভয় যে কি জিনিস আমি সেদিন ফিল করেছি, আর জীবনে আমি কোনোদিন যাব না। তো দর্শক বন্ধুরা, দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। যেতে যেতে সবাইকে বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। যারা আমাকে অনেকেই ফটো পাঠিয়েছো আবারও, তো আমি সবাইকে বলবো, কিন্তু টাইম দিতে হবে, আগাগোড়া বলে দিচ্ছি, আমাকে টাইম দিতে হবে, আমি সবাইকে জানিয়ে দেবো। আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল।